আজকে আমি আপনাদের সামনে নাট বল্টু চক্র সংগ্রহ এটা রিভিউ করছি। এটা আমি অনেকদিন আগে কিনেছিলাম। আমার মনে আছে তখন আমি ক্লাস 12 এ পড়তাম এবং ২০১৭ কি ১৮ সাল হবে। ১৭ ই হবে সাধারণত 12 এ পড়তাম যখন বলছি। তো সেই সময় এটা কিনেছিলাম এবং তখন দাম খুব কমই ছিল। এখন খুব সম্ভবত এই বইগুলোর দাম খুব বেড়ে গিয়েছে, অত্যধিক বেড়ে গিয়েছে। ওইখানে দামটা না, এখানে ছিল না। এই যে এদিকে লেখা ছিল। তখন দাম ৫০০ ছিল। আর তখন আনন্দ পাবলিশার্স এর একটা স্কিম ছিল যে ৳১,০০০ র যদি বই কেনেন তাহলে ২৫% দামে একটা বই ফ্রি পাবেন। মানে ৳২৫০ দামে একটা বই পেয়ে যাবেন। দুটো স্কিম ছিল। একটা হচ্ছে হয় আপনি 20% ডিসকাউন্ট নিতে পারেন, নয়তো আপনি 25% দামের কোনো বই মানে ৳১,০০০ য় আপনি 25% ডিসকাউন্ট পেয়ে কোনো ৳২৫০ বই নিলে আর নাহলে কোনো ডিসকাউন্ট পাবেন। তো আমি ক্যালকুলেট করে দেখলাম যে বই নিলে আমার বেশি লাভ হবে। তাই আমি বই নিয়েছি। জানি না কিভাবে ক্যালকুলেট করেছিলাম এখন মনেও নেই। তো যাই হোক বই পড়তে যেহেতু ভালোবাসতাম তাই হয়তো বই কিনতেই বেশি মনস্থির করেছিলাম। তো এই নাটবল্টু চক্র সংগ্রহের যে কাহিনীগুলো সেগুলো অত্যন্ত আন্ডাররেটেড। আন্ডাররেটেড কারণ আমরা সাধারণত কি শুনছি ফেলুদার কথা জানি, ব্যোমকেশের কথা জানি, কাকাবাবুর কথা জানি। কিন্তু প্রফেসর নাটবল্টু যে এমন লোক ছিল যিনি কল্পবিজ্ঞানের জগতে অনেক কিছু করে গেছেন, সেই বিষয়ে আমরা তো জানি না। এর পিছনে কারণ হয়তো অদৃশ বর্ধন সেভাবে নাটবল্টুকে অতটা প্রচার করেননি। ঠিক আছে? সেটাও হতে পারে। যেমন আরেকটা কারণ যেটা আমার মনে হয় যে সিনেমাও সেরকমভাবে তৈরি হয়নি। যেমন কাকাবাবু, ফেলুদা, সত্যজিৎ রায়ের ফেলুদা এত বিখ্যাত হওয়ার পিছনে মেইন কারণ আমার যেটা মনে হয় যে সত্যজিৎ রায় এটা নিয়ে একটা সিনেমা বানিয়েছিলেন। এবং আপনারা এটা অস্বীকার করতে পারবেন না যে যখন কোনো সাহিত্যিক ক্যারেক্টার সিনেমাতে না আসে, ততদিন কিন্তু তার বিখ্যাত অত বাড়ে না। তার বিখ্যাতি অত বাড়ে না। এমনকি 'টিনটিন'ও যখন থেকে সিনেমা এসেছে তখন থেকে এর চাহিদা বাঙালি সমাজের কাছে আরো বেশি বৃদ্ধি পেয়েছে। সেম 'হ্যারি পটারের' ক্ষেত্রেও প্রযোজ্য। আজকে 'হ্যারি পটার' এত বিখ্যাত কেন? জে.কে রাউলিং এত বিখ্যাত কেন? কারণ তিনি বুঝেছিলেন যে আমি যে ক্যারেক্টারটাকে তৈরি করছি, আমাকে শুধু এটাকে গল্পের বইয়ে সীমাবদ্ধ রাখলে আমি খুব বেশি মানুষের কাছে পৌঁছতে পারব না। কারণ খুব বেশি মানুষ গল্পের বই খুলেও দেখে না। তো আমাকে এটাকে সিনেমা ফর্মে নিয়ে যেতে হবে। তারপরে সিনেমা হলেও হবে না। সিনেমা তো বড়জোর মানুষজন একবারই দেখতে যাবে। এমন তো নয় যে আপনি 'হ্যারি পটার' ১০ বার, ১৫ বার, ২০ বার দেবেন। তো একটা রেকারিং রেভিনিউ ক্রিয়েট কি হবে? এজন্য অনেক লেখক কি করেন এটা ভাবেন যে এটাকে বলে ফ্র্যাঞ্চাইজি। যেমন আপনারা দেখেছেন মার্ভেলের ফ্র্যাঞ্চাইজি আছে, ডিজনির ফ্র্যাঞ্চাইজি আছে। তেমন এই 'হ্যারি পটারেরও ফ্র্যাঞ্চাইজি আছে এবং এই 'হ্যারি পটারের' ফ্র্যাঞ্চাইজি থেকে জে.কে রাউলিং অনেক লক্ষ, লক্ষ কোটি, কোটি টাকা প্রতি বছর ইনকাম করে। জে.কে রাউলিং তো বিলিয়নিয়ার লেখক। তিনি কি করেন যে শুধু সিনেমা না, 'হ্যারি পটারের' ভিডিও গেম, তার থিম পার্ক এই সমস্ত থেকে তিনি রয়ালটি ইনকাম করে এবং আমার মতে বাঙালি লেখকরা এই দিক থেকে খুব পিছিয়ে আছে। প্রথমত বাঙালি লেখকরা শুধু লেখার দিক থেকে বেশি মানে অগ্রণী ভূমিকা দেয়। কিন্তু তাকে সিনেমা প্রোডিউশন করা কিংবা ফ্র্যাঞ্চাইজি তৈরি করা বা বিজনেস অপরচুনিটিতে তাকে কনভার্ট করা এগুলোতে খুব পিছিয়ে আছে। এক্সেপশন পত্রভারতী। পত্রভারতীর যিনি কর্ণধার ত্রিদীপ কুমার চট্টোপাধ্যায়। আমি দেখেছি তিনি লেখেনও যেমন তেমন তিনি বই পাবলিশও করেন। তো আমার মতে বাঙালি যে লেখকরা আছে তাদের এরকমভাবে এগিয়ে আসা উচিত কিভাবে বিজনেস অপরচুনিটি বৃদ্ধি করা যায় এবং বাঙালি যে বিজনেস করতে পারে না এই ভুল তকমাটি অত্যন্ত ভুল প্রমাণ করা উচিত। তো যাই হোক আমি অন্য ক কথায় চলে যাচ্ছি। এবার আমি এর ব্যাপারে বলি। সত্যি কথা বলতে কি আপনারা বাংলা কল্পবিজ্ঞান আর বাংলাদেশের কল্পবিজ্ঞানের যদি তুলনা করেন তাহলে বাংলাদেশের কল্পবিজ্ঞান কিন্তু এখন অনেক এগিয়ে রয়েছে। আমার মনে আছে আমি যখন ক্লাস 12 এর পরে মানে 1st ইয়ার 2nd ইয়ার এরকম সময় পড়েছিলাম, তখন বাংলাদেশের কল্পবিজ্ঞান বিশেষত মোহাম্মদ জাফর ইকবাল কিংবা হুমায়ূন আহমেদের বই পড়ার আমার সুযোগ হয়েছিল। আর সত্যি কথা বলতে কি এমন কল্পবিজ্ঞান আমি ১ম পড়িনি। যেখানে পশ্চিমবঙ্গের কল্পবিজ্ঞান তখনও এলিয়েন, টাইম ট্রাভেল ইত্যাদি অবৈজ্ঞানিক নিয়ে পড়ে আছে। সেখানে বাংলাদেশের কল্পবিজ্ঞানে তখন এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মেশিন লার্নিং তারপরে আরো নানান রকম এমন ফিল্ড তবে সেল ট্রান্সফারিং তারপরে ক্লোনিং এমন বিষয় আমি ১ম সেইবার পড়েছিলাম যে আমার মাথায় স্টাক হয়েছিল হ্যাঁ, এটাকেই কল্পবিজ্ঞান হয়তো বলা যায়। কল্পবিজ্ঞান মানে এই না যে শুধু কল্পনা করে বিজ্ঞান বানাবো। বরঞ্চ কল্পবিজ্ঞানের আরেকটা গুরুত্বপূর্ণ আছে যে বিজ্ঞানকে সাধারণ মানুষের কাছে খুব সহজবোধ্যভাবে তুলে ধরতে হবে এবং হ্যাটস অফ মোহাম্মদ জাফর ইকবাল এবং অবশ্যই অদৃশ বর্ধন। যদিও তার কিছু কাহিনীতে বিজ্ঞানের থেকে একটুখানি অন্যদিকে গেছে কিন্তু তবুও আমি বলব যে বাঙালির যে লেখকরা যারা কল ক বিজ্ঞানের সম্বন্ধে কল্পবিজ্ঞানের বই রচনা করেছেন, সেখানে অর্ধেশ বর্ধন কিন্তু অনেক এগিয়ে ছিলেন এবং খুব সম্ভবত তার এই এগিয়ে থাকাই সে সময় বাঙালি পাঠক নিতে পারেনি। কারণ তখন বাঙালি পাঠকের কাছে সত্যজিৎ রায় এবং অন্যান্য যে লেখকরা আছে তাদের কল্পবিজ্ঞান বেশি ছিল।
নো ডাউট সত্যজিৎ রায় খুব ভালো লেখক। কিন্তু তবুও যে অদৃশ বর্ধন যে লেভেলের রাইটিং প্রেজেন্ট করেছিল তখন বাঙালি পাঠকদের কাছে, যেখানে কল্পবিজ্ঞানের মধ্যে সত্যিকারের বিজ্ঞানের সমাবেশ ঘটানো হয়েছিল, সেই লেভেলের জিনিসটা মনে হয় বাঙালি পাঠক তখন নিতে পারেনি, অথবা তারা বুঝতে পারেনি, বা বিজ্ঞান সম্বন্ধে অত সচেতনতাও হয়তো ছিল না। মুহম্মদ জাফর ইকবাল অন্যদিকে ছিলেন একজন প্রফেসর, তিনি পদার্থবিজ্ঞানের প্রফেসর ছিলেন আমেরিকার বিখ্যাত বিশ্ববিদ্যালয়ে। তো সুতরাং তিনি তার বিজ্ঞান বইতে চেষ্টা করেছিলেন যতটা সম্ভব বিজ্ঞানের জিনিসটাকে তুলে ধরতে। তিনি এমন কোনো অবৈজ্ঞানিক জিনিস সেখানে আনেননি, যেমন টাইম ট্রাভেল। পরে হয়েছে কিনা জানি না। মানে আমি যেটুকু বই পড়েছি সেখানে আমি পাইনি। তো এইটা হচ্ছে কল্পবিজ্ঞানের মূল লক্ষ্য বা উদ্দেশ্য হওয়া উচিত, যেটা কিনা বাঙালি পাঠকরা অবশ্যই, বাঙালি পাঠক বলছি, বাঙালি সাহিত্যিকরা অনেকটাই আন্ডার এস্টিমেট করেছেন। এখন হয়তো কিছু ভালো লেখক এসেছেন যারা হয়তো এগুলোকে বুঝতে পারছেন যে কল্পবিজ্ঞান এখন আর শুধু কল্পনার বিজ্ঞান নয়। এখন আমাদেরকে বিজ্ঞানের যে গুরুত্বপূর্ণ জিনিসগুলো আছে, বিশেষত আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যেটা এখন মানুষের অঙ্গ হয়ে উঠেছে, সেগুলোকে কিন্তু আমাদের আর সরিয়ে রাখলে চলবে না। সেগুলোকেও এখনো বিজ্ঞানে দিতে হবে। এবং আমরা দেখতে পাচ্ছি রিসেন্টলি সৈকত মুখোপাধ্যায় এবং হিমাদ্রি কিশোর দাশগুপ্তের মতো অনেক লেখক উঠে আসছেন, যারা কিনা একটু নতুন ভাবে স্টাইলিশ, একটু নতুন ভাবে এক্সপেরিমেন্ট করার চেষ্টা করছেন। যদিও তাদের সব গল্প এক্সপেরিমেন্টালি সফল হচ্ছে না। এর পিছনে একটা কারণ হতে পারে যে অনেক সময় পূজাবার্ষিকীর জন্য লেখকদের উপর খুব চাপ দেওয়া হয়, খুব প্রেশার ক্রিয়েট করা হয় তাড়াতাড়ি লেখা জমা দেওয়ার জন্য। আর আমরা সবাই জানি যে ক্রিয়েটিভিটি আর প্রেশার দুটো সমানভাবে কাজ করতে পারে না। এটাও একটা কারণ হতে পারে। বাট এটা দেখেও দুঃখ লাগে যে অদৃশ বর্ধনের মতো একজন লেখক ছিলেন, যিনি কিনা খুব চেষ্টা করেছিলেন। তিনি কল্পবিজ্ঞানে অনেক ম্যাগাজিনও পাবলিশ করেছিলেন। কিন্তু তা সত্ত্বেও বাঙালি পাঠক কোথাও যেন তাকে অনেকটাই আন্ডাররেটেড করে রেখেছে। সত্যজিৎ রায় কিংবা শীর্ষেন্দু মুখোপাধ্যায় অথবা সুনীল গঙ্গোপাধ্যায়ের মতো লেখকদের যেরকম সম্মান পাওয়া হয়েছে, সেরকম সম্মান আমার মতে অদৃশ বর্ধন কিছু না হলেও সেরকম কাছাকাছি সম্মান তো তিনি ডিজার্ভ করতেন। কিন্তু বাট আনফরচুনেটলি সেরকম তিনি পাননি। বিশেষত তার যে সিনেমা, তার যে বইগুলো, যেমন 'প্রফেসর নাটবল্টু চক্র' নিয়ে আজ পর্যন্ত একটা সিনেমা বা ওয়েব সিরিজও পর্যন্ত তৈরি হয়নি। অথচ আরো অন্যান্য আজে-বাজে সব স্বপন বোরার কাহিনী নিয়ে সিনেমা তৈরি হয়েছে, যেগুলো আমার অত ভালো লাগেনি। সেই অর্থে আজে-বাজে বলেছি। যাই হোক, এই ছিল হচ্ছে 'প্রফেসর নাটবল্টু চক্র' নিয়ে আমার ডিটেইল অ্যানালিসিস। কেমন লাগলো ভিডিও নিচে জানালে অত্যন্ত খুশি হব। পরের দিন আমি এর ২য় খণ্ডটা নিয়ে আসব। বিদায়।